তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো যে তোমাদের এক্সাম খুব কাছেই রয়েছে, খুব একটা বেশি দেরি হবে না এক্সামের জন্য। আমার কাছে যতটা রিপোর্ট রয়েছে, এবং তোমরা ইতিমধ্যে ফর্ম ফিল আপও করছো ফিফথ সেমিস্টার এক্সামের জন্য, মানে বুঝেই নিয়েছো যে তোমাদের হাতে কোনো এক মাসের একটু বেশি রয়েছে, এর মধ্যেই কিন্তু এক্সামটা হয়ে যাবে। এবং তুমি জানো বা তোমরা সকলেই জানো যে এখানে জিই পেপার, দ্যাট মিন্স পাস পেপার বলে কোনো পেপার নেই, যা রয়েছেই অনার্স পেপার রয়েছে 4টে পেপার। ওকে, সিসি 11, 12, ডিএসসি অ্যান্ড ডিএসসি দুটো পেপার রয়েছে। সো বুঝতেই পারছো যে কতখানি তোমাকে পড়তে হবে। এবং আমাদের অনলাইন ব্যাচে তো যথারীতি আমরা আলোচনা করছি টেক্সচুয়ালি ব্যাপারগুলো, এবং আমি ভাবলাম আজকে তোমাদের যে ওমেন্স রাইটিং রয়েছে সিসি 12 থেকে আমার জীবন রয়েছে, তোমরা সবাই জানো রাসসুন্দরী দেবীর লেখা, ওটা আমরা একটু অ্যানালাইসিস করব, যেটা অনলাইন ব্যাচে করিয়েছিলাম টেক্সচুয়াল অ্যানালাইসিস, যতটা করতে পারা যায় আমি এখানটায় ট্রাই করছি। সো তোমরা যারা ভাবছো এবং কনফিউজ সিচুয়েশানে পড়ে গেছো যে কিছু করতে পারছো না বা একেবারে ডিস্টার্বড হয়ে গেছো, তোমাদের জন্য অনলাইন আমি এটা কোনো দিনই করা হয়নি, তোমাদের সুবিধার জন্য আমরা অনলাইন অ্যাডমিশনস পুনরায় শুরু করেছি। তোমরা চাইলে ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, বা তোমরা অনেকেই জানো যে আমাদের অনলাইন কোর্স প্রোভাইড করা হয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের জন্য, ওর মেজর কোর্সের জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি আশা করব ডেফিনেটলি তোমার 2 মার্কস অ্যান্ড 5 মার্ক অ্যান্ড 10 মার্কস নিয়ে কোনো রকম কিছু অসুবিধা হবে না। ওকে, সো বেশি কিছু কথা বলবো না, সোজা আমি চলে যাচ্ছি আমার জীবন, মাই লাইফ or the lifescape of women in 19th century Bengal by রাসসুন্দরী দেবী। ওকে, উনি জন্মগ্রহণ করেছিলেন 1809 থেকে, তিনি মারা গিয়েছিলেন 1900। ওকে, যে তোমাকে তাহলে বুঝতে হবে এই ব্যাপারটা, রাসসুন্দরী দেবী আমার জীবনে কি তিনি তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি এখানটায় 19th সেঞ্চুরিজ বেঙ্গল যে ওমেনরা কীভাবে কাটিয়েছে, আমাদের বাংলার ওমেনরা কতটাই অসুবিধার মধ্য দিয়ে গেছেন তুমি বুঝতেই পারছো, কারণ তিনি অনেকটাই তিনি বড় ছিলেন আর এন টেগোরের থেকে। ওকে, কারণ রবীন্দ্রনাথ টেগোরের জন্মসাল তুমি যদি দেখো 1861, এখানে রাসসুন্দরী দেবী 1809, এবং তিনি ফার্স্ট অর্ডিনারি ওমেন, ওকে, যার অটোবায়োগ্রাফি পাবলিশড হয়েছিল বেঙ্গলি লিটারেচারে। সো সেদিক থেকে বেঙ্গলি লিটারেচারে ওনার লেখা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা একটু তুলে ধরবো, যেহেতু ইংলিশ ট্রান্সলেটেড ভার্সানসটা রয়েছে আমাদের বাই ইনাক্সিট চ্যাটার্জি, সো এটা আমরা অ্যানালাইসিস করবো। ওকে, পার্টিকুলারলি দেখো, একটু হিস্ট্রিতে জানতে হবে তোমাকে, যে ইন 1876 রাসসুন্দরী দেবী অটোবায়োগ্রাফি আমার জীবন ওয়াজ পাবলিশড। দ্য বুক ইজ in two parts, the first of which consisting of the 16 chapter compositions, and the second part published in 1906 contain 15 shorter compositions. তো আমরা বুঝলাম যে আমার জীবন যে লেখাটা তিনি লিখেছিলেন, এখানে দুটো ডিভাইড রয়েছে, দুটো পার্টে ডিভিশনস রয়েছে। ফার্স্ট পার্টে রয়েছে 16খানা অধ্যায়, অ্যান্ড সেকেন্ড পার্টে রয়েছে 15খানা অধ্যায়। Okay, and Jyotirendra Tagore praised the book for the wonderful trains of events and its simple sweetness of expressions, and Dinesh Chandra Sen called her prose an epitome of simple prose compositions of the bygone era. So Inakshi Chatterjee, যেটা বললাম, translated into English with the title My Life in 1999. ওকে, এটাই একটু পাবলিকেশান হিস্ট্রি ছিল, আমি একটু জানিয়ে রাখলাম। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে রাসসুন্দরী দেবী বা রাসসুন্দরী দেবী তিনি যে তুলে ধরেছেন 19th সেঞ্চুরি বেঙ্গল, স্পেশালি ওমেনদেরকে নিয়ে, সেটা তোমাকে বুঝতে হবে। প্যারালালি তিনি ওনার কথা তুলে ধরেছেন, এবং সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে তৎকালীন সময়ে বেঙ্গলে কীভাবে ওমেনরা মানে কতটা অবস্ট্রাকেল ফেস করেছিল, এটাই কিন্তু তোমাকে বুঝতে হবে। এই প্যারালাল অ্যাটিটিউডে কিন্তু তিনি লিখেছেন, কারণ রাসসুন্দরী দেবী তুমি যদি দেখো ওনার ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড দুটোই ভালো ছিল। ওকে, তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখান থেকে ইন্ডোর্স ফ্যামিলিতে তিনি এসেছিলেন শ্বশুর বাড়িতে, দুটোই কিন্তু খুব অ্যারিস্টোক্রেসি ছিল। তার মধ্যেও তিনি বিভিন্ন স্ট্রাগল তিনি ফেস করেছেন। তার মানে তুমি বোঝো যারা সিম্পল ওমেন বা ফ্যামিলি থেকে বিলং করছে তাদের লাইফ কতটা ডিফিকাল্ট ছিল, সেটা আমি একটু জেনে নেব। এগুলো লেখার মধ্যে তুমি পাবে, এবং আমরা যারা পড়ালাম পুরো টেক্সটটা, প্রথম আমি তোমাদেরকে এই লাইন দিয়ে শুরু করতে চাইবো, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার হে বিধাতা, রবীন্দ্রনাথ টেগোরের লেখা। ওকে, সেটা এনার পড়া, মানে তুমি যদি পড়ো অটোবায়োগ্রাফিটা, তাহলে তুমি বুঝতে পারবে এই লাইনটা কতটা ইম্পর্ট্যান্ট। কেন নারীকে, হ্যাঁ, বেঙ্গলে তৎকালীন সময়ে কেন তার ভাগ্য জয় করবে, অধিকার কেন তুমি দেবে না, সমাজ কেন তার যে রাইটসগুলোকে কেড়ে নেবে,
ওকে, যেমনভাবে দেখো এখানে আমি একটা ছবি তুলে ধরেছি। মেয়ে মানে তোমাকে একটু বুঝতে হবে যে একটু বড় হয়ে গেলে এখনকার সিচুয়েশান অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটাই প্রসপেক্টিভ অনেকটা এগিয়ে গেছে। আমরা ফেমিনিজম স্টাডি করছি, অনেক ওয়েভস রয়েছে ফেমিনিজম, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভস অ্যান্ড থার্ড ওয়েভস, ফোর্থ ওয়েভস, এভরিথিং। এবং এখানে দেখানো হচ্ছে যে ম্যান অ্যান্ড ওমেন ইকুয়ালি সেম, এটা দেখানো হচ্ছে। কিন্তু তো কিছু বছর আগে, বেশি নয়, 100 ইয়ার্স তুমি যদি পিছিয়ে যাও তাহলে এই কন্ডিশনস কিন্তু কোনো দিনই ছিল না। প্রত্যেকটা মানে মেয়ের বাবা মনে করতো এই মেয়ের বয়স ধরে নাও তুমি 8 থেকে 12-র মধ্যে হয়ে গেলে একটাই কথা মনে হতো ওনাদের কাছে যে এ আমার আদরের দুলালি আর নয়, এ আমার অবাঞ্ছিত বোঝা। দ্যাট মিন্স বাসি ফুলের মালা। বাসি ফুলের মালা আমি কেন কনসেপ্টটা বললাম, তুমি দেখবে কোনো বিয়ে বাড়িতে গেলে খুব জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা খুব দেয়া হয়। তোমরা জাস্ট আমার কথাগুলোর সঙ্গে পিকচার মাথায় ছবিটা বসাও, দিলে কিন্তু এই লেখাটার তাৎপর্য তুমি খুঁজে পাবে, আদারওয়াইজ তুমি পাবেই না। ওকে, তাহলে দেখো ওই বিয়ে বাড়িতে খুব অনুষ্ঠান, ওকে, আনন্দ সবটাই চলছে। ওকে, কিন্তু যখন কন্যা বিদায় বা সম্প্রদান ব্যাপারটা আসে, বা সকালে যে বেরিয়ে যেতে হবে, তখন কিন্তু যে ফুলগুলো যে এতভাবে সাজানো হয়েছিল, দেখবে ফুলগুলো রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। দ্যাট মিন্স বাসি ফুলের মালা, সেই ফুলগুলো বাসি হয়ে গেছে। আর মেয়েটাও তেমনভাবে আজকে বাসি ফুলের মালার মতো মানে রাস্তাতে মানে গড়াগড়ি খাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ ও যে পরিবারটাতে যাচ্ছে, ওর লাইফ কিন্তু ওর ফ্রিডম নেই, ফ্রিডমটা কেড়ে নেওয়া হয়েছে। একেবারে কেজড বার্ড, ওকে বন্দি পাখির মতো কিন্তু ওর লাইফকে কিন্তু লিড করতে হবে আপ টু ডেট পর্যন্ত। দেখো একটা খুব পেইনফুল পিকচার আমি তুলে ধরেছি, এই ব্যাপারগুলো রয়েছে। এবং তৎকালীন সমাজে তুমি দেখবে যে বল্লালি প্রথা, কৌলিন্য প্রথা, এগুলো শিকার হয়েছিল কিন্তু মেয়েরাই বেসিক্যালি। কৌলিন্য প্রথা, বল্লালি প্রথা তোমরা জানো, রাজা বল্লাল সেন শুরু করেছিলেন। এবং কৌলিন্য প্রথা আমি যদি একটু বলি, যে ব্রাহ্মণদের কি বলবো রক্ত, যে ব্লাড শুদ্ধতা দেওয়ার জন্য রাজা আদিসুর, ওকে, কনৌজ থেকে 5 জন বিশুদ্ধ ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের কোনো গ্রামে তাদেরকে বসবাসের জন্য কিন্তু একটা জায়গা করে দিয়েছিলেন। সেই 5 জন ব্রাহ্মণদের কাছ থেকে তাদের ইন্টারকাস্ট কিন্তু ম্যারেজটা হতো, এবং সেখান থেকে 56টি গোত্র উঠে এসেছিল। এবং সেই ট্র্যাডিশান এখনও দেখবে আমাদের ফলো করা হয়। কেমনভাবে ফলো করা হয়, এখনও দেখবে সোসাইটিতে, বর্তমান সমাজে ইন্টারকাস্ট ম্যারেজ কিন্তু হয়। মানে তুমি যে কাস্টের, ওই কাস্টের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। অন্য কাস্ট গেলে কিন্তু তোমার প্রবলেম সিচুয়েশান তোমাকে ফেস করতে হবে, কথা শুনতে হবে। সো সেই কনসেপ্টটা কিন্তু এখন থেকে চলে এসেছে। তো কি হচ্ছে, ব্রাহ্মণদের কুল রক্ষা করার জন্য, এবং এই কনসেপ্টটা যখন ছড়িয়ে পড়লো সোসাইটিতে, তাহলে কি হচ্ছে, ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, যাদের বয়স তারা শৈশবটা মানে পার করেনি। ওকে, তাদের বয়স ধরো 8 বছর 9 বছর, রোহিণী বলা হয় মেয়েদেরকে। অ্যান্ড 10 অ্যান্ড 12 এর পরে হয়ে গেলে কিন্তু তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক সিচুয়েশান, তার জন্য অন্য কিছু ওয়েট করছে। ওকে, দাসী কেনা বেচার ব্যাপারটা ওয়েট করছে। ওকে, সেটা আমি বলছি। দেখো তাহলে মেয়েদের লাইফ যে কতটা ডিফিকাল্ট সিচুয়েশানে গেছে, তাহলে বুঝতে পারছো এই কথাগুলো। গঙ্গাসাগর সন্তান বিসর্জন তোমরা সবাই পড়েছো। ওকে, আমি ভুলে যাচ্ছি, বঙ্কিমচন্দ্রের সাগর সঙ্গমে নবকুমার, এই কনসেপ্ট আমি পড়েছিলাম। কপালকুণ্ডলা, বা তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে গঙ্গাসাগরেই মেলা হচ্ছে না, সেখানে এখান থেকে বেঙ্গল থেকে প্রচুর মানুষ মানে ভিজিট করতে যেত। এবং তুমি দেখবে যে সেখানে যদি কোনো কন্যার সন্তান হয়, তাহলে প্রথম সেই সন্তানটাকে কিন্তু স্নান করার অজুহাতে ওকে গঙ্গাতে ফেলে দেওয়া হতো। ওকে, কিন্তু তুমি কখনোই দেখতে পাবে না কোনো পুত্র সন্তানকে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়েছে কিন্তু মেয়েদের ওপরে এই এই যে বাজে সিচুয়েশানটা, বাজে প্রসিডিওরটা। ওকে, তাহলে মেয়েদেরকে কীভাবে অবাঞ্ছিত বোঝা মনে করা হতো ভাবো। এবং ইভিন ওর বাবা মাও মনে করতো যে আমরা অবাঞ্ছিত বোঝা, তার জন্য প্রথম যে সন্তান, কন্যা সন্তান হলে গঙ্গাসাগরে কিন্তু বিসর্জন দেওয়াটা হতো। কেন ছেলেদের জন্য হবে না, এটাই কোয়েশ্চেন্স। এটাই কিন্তু রাজসুন্দরী দেবী তার লেখার মধ্যে তুলে ধরেছেন, এই সমাজের কুপ্রথাগুলোর এগেনস্টে তিনি লিখেছেন। ওকে, সো মেয়ের যখন বাবা মা ফিরে আসতো, একটাই অনুভূতি নিয়ে ফিরে আসতো, যাই হোক তো একটা পূর্ণ হলো, মেয়েকে গঙ্গাতে বিসর্জন দিলাম, এই কনসেপ্ট নিয়ে ফিরে আসতো। দেন আমরা দেখবো গৌরীদান প্রথা, এই যে কনসেপ্টটা বললাম মেয়েদেরকে, যে ছোটোবেলাতে বিয়ে দেওয়া হতো। এটা ভাবা হতো যে গৌরী মিন্সকে জানো তো তোমরা, স্বয়ং আমাদের দুর্গা ঠাকুর। ওকে, যার সঙ্গে শিবের বিয়ে হয়েছিল, শিব খুব এজেড মানুষ ছিলেন। তো সেখান থেকে কিন্তু নামটা নেওয়া হয়েছে গৌরীদান প্রথা। জাস্ট লাইক তুমি যখন কোনো রেস্টুরেন্টে যাবে, সেখানে খাবারগুলোর নাম কিন্তু মানে একেবারে ডিফারেন্ট হতে থাকে। তুমি নাম শুনে খেতে চাইবে, কিন্তু নিলেই কিন্তু ঠকে যাবে।
খাওয়ার পরে ভাববে যে এগুলো ঠিকঠাক নয়। সো নামটা নেওয়া হয়েছে শিব পার্বতীর বিয়ে থেকে গৌরী দান প্রথা, কিন্তু সমাজে যেটা দেখানো হচ্ছে একটা বুড়ো মানুষের সঙ্গে একটা ছোট মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, এবং অজান্তেই সে খুব অল্প বয়সেই সে বিধবা হয়ে যাচ্ছে, যা স্থায়ী কাশি হয়ে যাচ্ছে বা কোনো আশ্রমে হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই কনসেপ্টগুলো কিন্তু মেয়েদেরকে কিন্তু ফেস করতে হয়েছে। এছাড়া তুমি দেখবে সতীদাহ প্রথা, ওকে, এই আমি কোডটা তুলেছি সতীদাহ প্রথা, দ্যাট মিনস এই কথাটা আমার মনে পড়লো, পুরলো মেয়ে উড়লো ছাই, আমার তো আর দায় নাই। বুঝতে পেরেছো? সতীদাহ প্রথা তোমরা সবাই জানো, যে যখন ছোট মেয়ের সঙ্গে একটা বয়স্ক 80 বছরের পুরুষের বিয়ে হয়ে যাচ্ছে, বয়স্ক কোনো মানুষের, সো অজান্তেই উনি মারা যাবেন, এবং সেই সতীত্ব রক্ষা করার জন্য সেই জ্বলন্ত চিতাতে, তুমি ছবিটা দেখতে পাচ্ছ এখানটা কতটা হরিফিক ইমেজ, ওকে, সেই চিতাতে পুরো হাত পা বেঁধে একটা জ্বলন্ত মেয়েকে মানে ওই চিতাতে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সে পুড়ছে, এবং যাতে তার আওয়াজ শোনা না যায় সেটা কিন্তু ঢাক ঢোল বাজিয়ে একেবারে পৈশাচিক নৃত্য করা হচ্ছে, এবং এটাই ট্যাগ লাগানো হচ্ছে যে সতী। ওকে, সো পুরলো মেয়ে উড়লো ছাই, মেয়ের বাবা ভাবছে আমার তো আর দায় নাই। ওকে, সো এইগুলো হয়েছে। আজকের দিনে অনেকটা চেঞ্জ হয়েছে, সংবিধান থেকে অনেকটা আইনিভাবে রাইটস দেওয়া হয়েছে, কিন্তু তৎকালীন সময় সংবিধান বলতে মনুষ্যসংহিতা ছিল, যে সমাজ চালাতো, এই ব্যাপারগুলো রয়েছে। তারপর আমরা দেখব নারী শিক্ষা কেমনভাবে হয়েছে। বেথুন সাহেব প্রতিষ্ঠিত ক্যালকাটা ফিমেল স্কুল, কিন্তু রাজসুন্দরী দেবীর কাছে কিন্তু এই অপশানটা ছিল না। বঙ্গ মহিলা বিদ্যালয়, ওকে, স্থাপন হচ্ছে, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ইন্দিরা ঠাকুর, নির্মলা সোম, এনারা কিন্তু পড়াশোনা করছে। ওকে, সমাজ অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে যদি কেউ পড়তো, রাজসুন্দরী দেবীর সময়ে অনেকটা লুকিয়ে ছুকিয়ে তিনি চৈতন্য ভাগবত তিনি পড়ার চেষ্টা করেছিলেন। ওকে, অনেকটা কঠিন অবস্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে মানে শিখতে হয়েছে তাকে, কারণ এই ট্যাগটা ছিল যদি কেউ নারী বা মেয়ে পড়াশোনা শিখতে চায় তাহলে সে অল্প বয়সে বিধবা হয়ে যাবে। ওকে, আরে বিধবা তো এমনিই হয়ে যাবে, কোনো 80 বছরের ছেলের সঙ্গে যদি বিয়ে দিয়ে দাও তো এমনিতেই হয়ে যাবে, এই ভয়ে কেউ পড়তেও চাইতো না। সো তৎকালীন যে কবি ঈশ্বর গুপ্ত তিনি এটাকে প্রমোট করেননি। ওকে, সংবাদ প্রভাকরের যিনি রিটায়ার ছিলেন, ওকে, জাস্ট লাইক দ্য আনন্দবাজার পত্রিকা, এই যে নারী শিক্ষা নিয়ে তিনি একটা কুমন্তব্য করেছিলেন, ছন্দ বেঁধেছিলেন, দেখো আগে মেয়েগুলো সব ছিল ভালো, ব্রতধর্ম করতো সবে, একা বেতুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। ওকে, এবিসি শিখে বিবি সেজে বিলেতি বলে এরা কবেই কবে, এরকম একটা এমিনেন্ট কবি যদি নারী শিক্ষার এগেনস্টে যায় তাহলে বুঝতে পারছো নারীদের শিক্ষা কতটা ডিফিকাল্ট পজিশনে ছিল। কিন্তু দেখো কোনো অংশে কিন্তু ছেলেদের কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ছিল না, ছেলেরা কিন্তু সমস্ত ফ্রিডম তারা ভোগ করতো। এবং আমি বলে রাখি এখানে, রাজসুন্দরী দেবী তিনি লুকিয়ে, ওকে, যখন ছেলেরা কোনো টোলে বসতো পড়তে, দূরে থেকে সেই রিসাইটেশনসগুলো শুনতো, এবং তিনি এভাবে কিন্তু পড়াশোনাটা শিখেছিলেন। আমরা একটু দেখলাম লাইফস্কেপ অফ ওমেন ইন বেঙ্গল 19th সেঞ্চুরি। আমরা এবারে টেক্সট চলে যাব সোজা, এখানে তিনি কী বলেছেন এগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। দেখো ফার্স্ট যেটা বলা হচ্ছে এখানটাতে, যে কথাগুলো বললাম, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া কাউকে, দ্য নিউজ মেড মি ভেরি হ্যাপি ইনডিড, আই উড বি ম্যারিড, দেয়ার উড বি এ মিউজিক, আই উড হিয়ার দ্য ওমেন ইউলিটিং, হাউ এক্সাইটিং দ্যাট উড বি, yet I felt scarce at the same time. I cannot express the apprehensions that came to my mind. Meanwhile, the various things necessary for the ceremony began to arrive. Relatives, guests, and began pouring in. So I was scared to death by all this. I did not talk to anyone and spent most of the time weeping, and everybody did their best to reassure me. And they embraced me, but the unspoken agony in my mind did not shift. এই যে বললাম যে নারীকে একটু বয়স হয়ে গেছে, মানে ওর বাল্য বয়স কাটেনি, ওকে বিয়ে দেওয়ার একটা প্রিপারেশান চলছে। এখানে রাজসুন্দরী দেবী তিনি ওনার কথাই বলছে দেখো দ্য নিউজ মেড মি ভেরি হ্যাপি ইনডিড, এই সংবাদটা আমার কাছে খুব সুখেরই ছিল, আনন্দের হয়েছিল। কেন? আই উড বি ম্যারিড, আমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু সে জানে না বিয়েটা কী। বুঝতে পেরেছো? দেখো দেয়ার উড বি মিউজিক অ্যান্ড আই উড হিয়ার দ্য ওমেন্স ইউলিটিং, হাউ এক্সাইটিং দ্যাট উড বি, ইয়েস আই ফেল্ট স্কার্ড অ্যাট দ্য সেম টাইম। আমি কখনো কখনো এগুলো দেখে আমার ভয়ও হতো। আই ক্যান নট এক্সপ্রেস দ্য অ্যাপ্রিহেনশন দ্যাট কেম টু মাই মাইন্ড, কেন যে হতো আমি সেটা বলতে পারবো না, কারণ এই যে ছোট্ট মেয়ে, 9 বছরের মেয়ে, সে জানেই না বিয়ে জিনিসটাই কী। ওকে, সেও নাচছে, যে আনন্দ হচ্ছে, সবাই আনন্দ করছে, কিন্তু কখনো কখনো তিনি ভয়ের সঞ্চার হচ্ছে তার মনে। মিনহোয়াইল দ্য ভেরিয়াস থিং নেসেসারি ফর দ্য সেরেমনি বিগান টু অ্যারাইভ, রিলেটিভস গেটস বিগান পোরিং ইন, সমস্ত রকম রিলেটিভসরা চলে আসছেন, ওনার বাড়ি ভর্তি হচ্ছে। আই ওয়াজ স্কার্ড বাই ডেথ অল দিস,
এবং আমি কিন্তু এখানে ভয়ে মরছি। আই ডিড নট টক টু এনি ওয়ান অ্যান্ড স্পেন্ড দ্য মোস্ট অফ দ্য টাইম উইপিং। আমি কারোর সঙ্গে কথা বললাম না যখন আমি শুনলাম যে আমার বিয়ে হচ্ছে। বিয়ে জিনিসটাই কি জানেননি উনি হয়তো, তিনি হয়তো এটাই ভাবছেন যে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। সো এভরিবডি ডিড দেয়ার বেস্ট টু রিঅ্যাসিওর মি, আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, দ্যাট এমব্রেসড মি, সবাই আমাকে জড়িয়ে ধরছে। বাট দ্য আনস্পোকেন এগোনি ইন মাই মাইন্ড ডিড নট লিভ, কিন্তু কোথাও একটা ভয় যে আমার শরীরের মধ্যে দিয়ে বইছে, যেটা আমি বলতেই পারবো না। ওকে, দেখো একটা ছোট্ট মেয়ে কীভাবে এই পজিশন স্পেস করছে, বিয়ে মানেই সে কি জানে না, মানে বুঝতে পারছো কতটা করুণ জিনিস এখানটায় শো করা হয়েছে। লেটার অন আই ওয়াজ চিয়ার্ড বাই দ্য অর্নামেন্টস অ্যান্ড দ্য রেড ওয়েডিং শাড়ি অ্যান্ড দ্য ওয়েডিং মিউজিক। পরবর্তীতে আমাকে দেখানো হলো, আমাকে সোনার গয়না ফয়না মুড়িয়ে দেওয়া হলো এবং আমাকে লাল শাড়ি একটা পরিয়ে দেওয়া হলো এবং ওয়েডিংয়ের মিউজিক বাজছে। আই ফরগেট মাই আর্লিয়ার ওরিজ অ্যান্ড ওয়েন্ট অ্যাবাউট দ্য লাফিং অ্যান্ড ওয়াচিং দ্য elaborate preparations, and my happiness knew no bound. When everything was very over the next day, okay, I heard the people asking my mother, আর দে লিভিং টুডে? যখন বিয়ে সম্পূর্ণটা হয়ে গেছে পরের দিন, তোমরা হয়তো জানবে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে গেলে মেয়েদের বাড়িতে জিজ্ঞেস করা হয় যে কখন আমরা এই বাড়ি থেকে মানে ছেড়ে শ্বশুর বাড়িতেও মেয়ে যাবে, এটা জিজ্ঞেস করছে। অ্যান্ড আই থট দে ওয়ার রেফারিং টু দ্য গেস্ট। রাজসুন্দরী দেবী তিনি বুঝতেই পারছেন না, তিনি ভাবছেন যে হয়তো গেস্টরা এতজন এসেছে ওনাদের যাওয়ার কথা বলছে, কিন্তু যে ওনাকেই যেতে হবে চিরতরে এই বাড়ি ছেড়ে উনি কিন্তু জানেন না তখনও পর্যন্ত। দেন দ্য মিউজিক স্টার্টেড and there was a year of festivity. The guests were must be leaving now, and I thought আমি ভাবলাম গেস্ট এবারে চলে যাবেন, but it made me happy and I went about the following my mother. আমি সবসময় মায়ের হাত ধরেছিলাম, মানে বুঝতে পেরেছো যে মেয়েটা এখনও জানে না, যার 18+ হয়নি তাকেই বিয়ে দেওয়া হচ্ছে। and presently everybody assembled inside the house and some looks happy but others were in tears. কেউ না কেউ সুখেই রয়েছে, কেউ আবার দুঃখেই রয়েছে, কাঁদছে, কারণ মেয়ের যারা বাড়ি তারা কাঁদছে। অ্যান্ড দ্যাট মেড মি ফেল ফ্রাইটেন, এটাই আমি কিন্তু দেখে ভয় পেয়ে গেলাম। অ্যান্ড দেন মাই মাদার অ্যান্ড আন্টস অ্যান্ড আঙ্কেল অ্যান্ড মাই মাদার্স অল টুক মি ইন দ্য আর্মস অ্যান্ড বাই টার্মস অ্যান্ড দ্য ব্রাস্ট ইন দ্য টিয়ার্স। তারপর আমাকে সবাই জড়িয়ে কান্না শুরু করলো। দেয়ার টিয়ার্স মেড মি সো স্যাড দ্যাট আই বিগান টু ক্রাই টু, আমিও কেঁদে ফেললাম। অ্যান্ড আই নিউ মাদার ওয়াজ গোয়িং টু হ্যান্ড মি ওভার দ্য আদার ফ্যামিলি। আমি জানলাম এখন যে হ্যান্ড ওভার কোন জিনিসকে করা হয়, কোনো বস্তুকে করা হয়, যে আমাকে এই ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। আই টাইটেন মাই হোল্ড অন হার অ্যান্ড প্লেস ডিড নট গিভ মি ওভার দেম মাদার। আমি মায়ের হাত শক্ত করে ধরলাম, ছোট্ট মেয়ে, বুঝতে পারছো 9 বছর, যে ক্লাস 5-6-এ পড়াশোনা হয়তো করেন, মানে তিনি করেন না। এখনকার যদি সিনারিওটা দেখো তাহলে এই বয়সের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে যে বুঝতেই পারছে না, তার মার হাত জোর করে ধরে রেখেছে, সে যাবে না। ওকে, দ্যাট মেড এভরিবডি present even more upset. They broke down and tried to say nice word to console me. তারা কিন্তু সবাই আমাকে সান্ত্বনা দিতে মানে চলছে। My mother took me in her arms and said, you are a good girl and you understand everything, don't you? তুমি তো সবটাই বোঝো, তুমি কি বোঝো না? God is with us and you need not be afraid. তোমার কাছে ভগবান রয়েছে অলওয়েজ, তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই কথাটা কিন্তু রাজসুন্দরী দেবী দেখবে পরবর্তী যখন টেক্সটগুলো পড়াবো, তিনি সবসময় এই গড়ের অস্তিত্বের কথা কিন্তু তিনি বলেই চলবেন। যখন তার 11 জন সন্তান ছিলেন এবং সেই সিচুয়েশানে তার একদিন হয়তো খাওয়াই হয়নি, ও গেস্ট এসেছিল, এই ব্যাপারগুলো তিনি সমস্ত কিছু কাজ করছেন, হাউস হোল্ড চোর্স, কিন্তু তিনি তবুও কোনো রকম ব্যথা না পেয়ে তিনি গড়ের কাছে কিন্তু তিনি প্রার্থনা করেছেন যে তার শরীর যাতে ঠিক থাকে। অ্যান্ড ইউ আর গোয়িং টু কাম ব্যাক টু আস ইন এ ফিউ ডেজ টাইম। এত কান্নাকাটির দরকার নেই, তার মা বলছে তুমি তো আবার ফিরে আসবে কিছুদিনের মধ্যে। সো কিন্তু এই ফিরে আসা হয়তো আর হবে না, কারণ তৎকালীন সময় এতটা কমিউনিকেশন সিস্টেম এতটা উন্নত ছিল না। সো এভরি গার্ল হ্যাজ টু গো ইন হার ইন লজ হাউস, সো নো বডি এলস ক্রাই লাইক দিস, দ্যার ইজ নো রিজন টু বি আপসেট অ্যান্ড প্লিজ কাম ডাউন অ্যান্ড টক টু মি। শান্ত হও এবং আমার সঙ্গে কথা বলো। বাট আই ওয়াজ রিমেম্বারিং অল ওভার উইথ ফিয়ার, আই ওয়াজ কোয়াইট আনএবল টু স্পিক, আমি আর কথা বলতেও পারলাম না, বুঝতে পেরেছো? অ্যান্ড সামহাউ আই ম্যানেজ টু সে থ্রু মাই টিয়ার্স, আর ইউ শিওর দ্যাট গড উইল গো উইথ মি? And mother promptly reassured me that he must certainly would, he will be with you all the time, so stop crying now. But in spite of her soothing words, my apprehensions kept growing and I could not check my tears. Okay, with the great efforts they took me always from my mother. অনেক কষ্টে আমার মায়ের কোল থেকে আমাকে ছিন্ন করা হলো। I still feel sad when I think of the state of mind
I was in the agony I was going through, and as a matter of fact, it is indeed a sad thing to leave one's parents and settle in some other place and live the under other people, a place where your parents were no longer your own. But such in the will of the God is it praiseworthy. I clung to whomever came to pick me up and went on weeping instantly. Everyone, old and young, was moved to tears, and eventually they managed to put me into the palanquin, means পালকিতে তাকে ওঠালো। ছোট্ট মেয়েটা যেতে চাইছে না, তাকে জোর করে উঠিয়ে নেওয়া হয়েছে। Which was not the only intent to me. No sooner was I started inside than the bearers, যারা পালকি বয়ে, and started ইমার্জিং অফ, চলতে শুরু করলো। মানে রাজসুন্দরী দেবী তার বাড়ি, নিজের বাড়ি ছেড়ে যাচ্ছেন। এখনকার মেয়েদেরকেও সেম সিচুয়েশান ফেস করতে হয়, উইথ নান অফ মাই নিয়ার্স ওয়ান ক্লোজ বাই। সেখানে সেই পালকির মধ্যে কেউ আমার পরিচিত ছিল না। আই স্যাঙ্ক ইন টু এ ডিপ ডিপ্রেশনস, অ্যান্ড সিন্স দেয়ার ওয়াজ নো ওয়ে আউট, I started peering through my tears. Please be with me, God. If I am asked to describe my state of mind, I would say that it was very much like the sacrificial God being the dragged to the altar. এটা মনে হচ্ছিল, এই যে সিমিলারটা ব্যবহার করা হয়েছে, একজন গোটকে যেভাবে স্যাক্রিফাইসড করা হয় অল্টারে বেরিতে নিয়ে গিয়ে, তেমনভাবে হয়তো আমাকে এখানে স্যাক্রিফাইসড করা হচ্ছে। দ্য সেম হোপলেস সিচুয়েশনস, দ্য সেম agonized scream. I would see none of my relatives near me. I was miserable, and in tears I kept calling in for my mothers. I also prayed with all my heart, as mother had told me to. If you ever feel afraid, think of God, and she said. And all this thought went through my mind, and I sat weeping. And very soon I felt forced to cry. কাঁদতে কাঁদতে আমি যে কখন যে আমার চোখ শুকিয়ে গেছে সেটা আমি আর জানতেই পারলাম না। এভাবে ফার্স্ট কম্পোজিশনটা শুরু হয়েছে, কীভাবে একজন ছোট্ট মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছো সমাজের এই যে প্রথাগুলো কীভাবে শিকার তিনি কিন্তু দেখিয়েছেন। ওকে, তারপরে আমাদের ফোর্থ কম্পোজিশনস রয়েছে। অনেকটাই ভিডিও লেন্দি হয়ে গেছে, তোমরা দেখো, আমি যদি সময় পাই। প্রচুর চাপ রয়েছে, যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে, সো সমস্ত কিছু ম্যানেজ করা পসিবল হচ্ছে না। তোমাদেরকে জাস্ট আমি কনসেপ্টটা একটু বললাম আমার জীবন থেকে। আশা করি ভালো লাগবে, তোমরা সঙ্গে থেকো। আমি তো বললাম, যদি কিছু অসুবিধা হয় অনলাইন কোর্সের জন্য তুমি অ্যাডমিশন নিতেই পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেইন।